কাজ নেই তো খই ভাজ। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা। এই সুদখোর মোল্লা ইউনুস এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ, এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। গুরুদেব দলাই লামাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে। চীনের চোখ রাঙানি করেনি। এ তো আমি বললাম না, রাফেল তো দূরের কথা, রাফেলের আওয়াজে পালাবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাব আমরা। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে যাবে। ওই গোলাম নিজামির মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। এরা অতীত থেকে শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে, তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামির মতো দড়ি অপেক্ষা করছে। আমরা যমুনা টিভির যে ভিডিও ক্লিপটি দেখলাম, সেখানে যেটা দেখা গেল, যেটা আমরা দেখলাম, যে ভারতের কলকাতার বিজেপি দলের যিনি মুখ্য ব্যক্তিত্ব, তিনি বাংলাদেশকে নিয়ে প্রচণ্ড পরিমাণে বিক্ষুব্ধ এবং বলা যেতে পারে তিনি একাই বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চান। তিনি একাই ভারতের যে আরএসএস রয়েছে বা হিন্দু ধর্মের যে বিভিন্ন সংগঠন রয়েছে, তার মধ্যে একটি সবচেয়ে বেশি মারমুখী সংগঠন হচ্ছে আরএসএস, বা যাদের একটি শাখা বাংলাদেশেও রয়েছে ইসকন নামে। তিনি কিন্তু তাদেরকে বিভিন্নভাবে উস্কে দিচ্ছেন যে যুদ্ধ করতে হবে, যদি আপনি হিন্দু হয়ে থাকেন তাহলে হাতে অস্ত্র তুলে নিন, হিন্দুদেরকে মুক্ত করতে হবে বাংলাদেশ থেকে। এর আগে এরকম অনেক কথা বলেছেন তিনি। তো আজকে এখানে যেটা দেখলাম, যে তিনি বলেছেন যে বাংলাদেশকে থোড়াই কেয়ার করি না, বাংলাদেশে যে জনগণ রয়েছে তাদেরকে তিনি একেবারে পায়ে পিষে মেরে ফেলার হুমকি দিলেন, যে আমরা যদি হেঁটে যাই তাহলে তাদেরকে মারিয়ে নিয়ে যাব। তার মানে হচ্ছে তিনি বাংলাদেশের মানুষকে একেবারেই তিনি মশা মাছির মতো মনে করেন। যেরকম আমরা মাছি বা মশা বা ছোট পিঁপড়ে যদি আমাদের পায়ের নিচে, আমরা যখন রাস্তাতে হেঁটে যাই তখন কিন্তু পায়ের নিচে কত শত পিঁপড়া যে পায়ের নিচে পড়ে মারা যায়, সেটা কিন্তু আমরা কেউ খেয়াল করি না। ঠিক সেরকমই তিনি চাচ্ছেন বা তিনি ভাবছেন যে তিনি যে রাস্তা দিয়ে হেঁটে যাবেন, সেই রাস্তায় পায়ের নিচে পড়ে বাংলাদেশের যারা আজকে 20 কোটি মানুষ রয়েছে, তারা একেবারে পায়ের নিচে পড়ে মরে যাবে। যদিও এই 20 কোটি মানুষের মধ্যে হিন্দু ধর্মের মানুষ রয়েছে, বৌদ্ধ ধর্মের মানুষ রয়েছে, খ্রিস্টান, অন্যান্য সকল ধর্মের মানুষই রয়েছে, শুধু মুসলিম তা নয়, মুসলিম সংখ্যায় বেশি। তারপরেও তো তিনি স্পেসিফিকভাবে বলেননি যে কাদেরকে তিনি মারবেন, যেহেতু তিনি বলেছেন বাংলাদেশের যারা রয়েছে তাদেরকে আমরা মারিয়ে নিয়ে যাব। সুতরাং মারিয়ে নিয়ে যাব বলতে তিনি বুঝিয়েছেন যে বাঙালি বলতে যারাই বাংলাদেশের বাঙালি পরিচয় দিবে তাদেরকেই তিনি মারিয়ে নিয়ে যাবেন। এছাড়াও তিনি কলকাতার যে ময়লা বজ্র রয়েছে, সেই বজ্র ফেলে বাংলাদেশের মানুষকে মারারও হুমকি দিয়েছেন, যে যদি আমাদের কলকাতায় শুধু যে বজ্র ওঠে, সেই বজ্রটা নিয়ে যদি আমরা আমাদের বিমানে ফেলে দেই, তাহলে দেখা যাবে যে একেবারে ঢাকা ডুবে যাবে। ঢাকার যে উপদেষ্টা যারা আছেন তারাও ময়লার নিচে পড়ে ডুবে মরে যাবে। সুতরাং তিনি এখানে সকলকে মারারই এক ধরনের হুমকি দিলেন। তাছাড়া পাশাপাশি তিনি আরও যেটা বলেছেন যে বাংলাদেশে যে তাদের যে প্রচুর পরিমাণে বিমান রয়েছে, কার্গো বিমান রয়েছে, রাফায়েল বিমান তো দূরের কথা, তিনি বলেছেন রাফায়েল বিমানের শুধু যে শব্দেই বাংলাদেশের মানুষ সব মরে যাবে। তার মানে তিনি সব সময় কিন্তু বাংলাদেশের মানুষকে মারার হুমকি দিচ্ছেন। কেন যে তিনি মারার হুমকি দিচ্ছেন সেটা আসলে আমার মেমোরিতে আসছে না, যে তার সাথে বাংলাদেশের কিসের শত্রুতা, বাংলাদেশের মানুষের কিসের শত্রুতা। তবে
আমি আরেকদিন এই বিষয় নিয়ে আলোচনা করবো যে কি কারণে বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষের কিছুটা এখানে মতপার্থক্য রয়েছে, কেন একজন আরেকজনের প্রতি বেশি বিদ্বেষপূর্ণ। কারণ দেখা যায় অনেক সময় এরকম হয় যে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে ভারত কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করছে না, বাংলাদেশকে সাপোর্ট করে না। আবার বাংলাদেশের মানুষ যদি ভারত পাকিস্তান খেলা হয় সেখানে কিন্তু বাংলাদেশ ভারতের সাপোর্ট করছে না। ভারত অস্ট্রেলিয়া খেলা হলে বাংলাদেশের মানুষ অস্ট্রেলিয়াকে সাপোর্ট করে, বাট ভারতকে সাপোর্ট করছে না। এই যে একটা মানসিক একটা দ্বন্দ্ব অথবা জাতি বিদ্বেষ, এটা কেন, এটা নিয়ে আরেকদিন আলোচনা করবো। তবে এক কথা যেটা বলতে পারি, এই যে কিছু নেগেটিভ মাইন্ডেড নেতা রয়েছেন তাদের কারণেই কিন্তু এই মানুষের মধ্যে একটা জাতি বিদ্বেষ ছড়িয়ে পড়ছে। তিনি যেভাবে সকল বক্তৃতায় বাংলাদেশকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন, বাংলাদেশের মানুষকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন, বাংলাদেশকে ধ্বংস করার হুমকি দিচ্ছেন, এই সকল কারণেই কিন্তু এই জাতি বিদ্বেষ ছড়ায়। আমার মনে হয় এগুলো বন্ধ করা উচিত। প্রতিবেশীকে যদি আপনি প্রতিবেশী মনে না করতে পারেন, বন্ধু মনে করতে না পারেন, তাহলে অবশ্যই শত্রুতা বৃদ্ধি পাবে। একটা সময় গিয়ে সেই শত্রুতার সুযোগ অন্য কেউ নিবে। থার্ড পার্টি যখন এখানে এন্টার করবে, এন্ট্রান্স যখন আসবে, তখন কিন্তু এই উভয়ে যে প্রতিবেশী তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং থার্ড পার্টিকে এন্ট্রি করতে না দিয়ে আজকালকার যুগে এই বর্তমান যে সময়টাতে কখনোই আপনি যিনি আপনার চেয়ে ছোট তাকে আপনি ধমক দিয়ে শাসন করে পক্ষে নিতে পারবেন না, তাকে ভালোবাসা দিয়ে পক্ষে নিতে হবে। সুতরাং বাংলাদেশকে এরকম ভেঙে ফেলার, মেরে ফেলার, তছনছ করে ফেলার হুমকি দিয়ে বাংলাদেশকে পক্ষে নেওয়া যাবে না। ভালোবাসা দিয়ে, পারস্পরিক শ্রদ্ধাবোধ দেখিয়ে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল অনার এবং মিউচুয়াল যে ইন্টারেস্ট, সেটাকে রেসপেক্ট দেখেই আপনাকে আসতে হবে। পারস্পরিক স্বার্থ যদি আপনি না দেখেন, শুধু নিজের স্বার্থটা দেখেন, তাহলে কখনোই প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে না, যেটা হচ্ছে মূল কারণ। এই ধরনের কিছু নেগেটিভ মাইন্ডেড নেতারাই হচ্ছেন মেইন রিজন ফর ক্রিয়েটিং নেগেটিভ রিলেশনশিপ বিটুইন দিস টু নেইবারিং কান্ট্রিজ। সুতরাং তাদের উচিত এখানে ভালো পদক্ষেপ নেওয়া, কেন্দ্রীয় সরকারের উচিত শক্ত পদক্ষেপ নেওয়া যাতে তিনি এগুলো বন্ধ হয়। এবং এই কারণে তার দেশে কিন্তু বিদ্রোহের সম্মুখীন হচ্ছেন, বিভিন্ন জায়গায় গিয়ে তিনি মানুষের হামলার সম্মুখীন হচ্ছেন, মানুষের আক্রমণের শিকার হচ্ছেন তার এই নেগেটিভ কথাবার্তার কারণে। কেউ কেউ তার কথা তার দেশের মধ্যে কিন্তু এগুলো প্রতিবাদ করছেন। রিসেন্টলি এমন একটি ঘটনাই ঘটেছে। প্রায় সময় নানান ইস্যুতে মন্তব্য করে আলোচনা এবং সমালোচনার জন্ম দেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরোষে পড়েছেন বিজেপির এই নেতা। আমিনুল বলকে কোন পুলিশ অফিসার পাশে মারা হয় আপনি বুটকা জুতা সে। জনরোষের মুখে শিকার হয়েছেন মারধরেরও মাঠের কর্মীরা। এরপর তাকে জুতো পিটে করা হয়। শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয়, তেমনি একটু আধটু রেপও হয়। এর আগে বাংলাদেশের সাথে তিনি বাণিজ্য চুক্তি বন্ধের ঘোষণা দেন এবং বাংলাদেশে আলু এবং পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেন। বাংলাদেশকে শায়েস্তা করতে গিয়ে মাথায় হাত ভারতীয় ব্যবসায়ীদের। অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে যে নিজেকেই পড়তে হয় তা যেন প্রমাণ পেলেন শুভেন্দু অধিকারী এবং ভারতীয় মিডিয়া। কয়েক মাসের ব্যবধানে আলু এবং পেঁয়াজ রাস্তায় ফেলে আন্দোলনে নেমেছে ভারতীয় ব্যবসায়ীরা। জঙ্গিরা তো রাজ্য চালাচ্ছে জঙ্গিরা, আর আপনার এখানে সাইকেল মিস্ত্রি। তাই মমতা ব্যানার্জিকে জেলে পাঠানো উচিত। এরপরই নন্দীগ্রামে পথসভায় এসে মারধরের শিকার হন শুভেন্দু। মারধর থেকে রক্ষা পেতে এক পর্যায়ে নন্দীগ্রাম থানায় আশ্রয় নেন তিনি। শেষমেশ পুলিশের নিরাপত্তায় জনরোষ থেকে রক্ষা পান বিজেপি এই নেতা। তার বক্তব্যের কারণে বাংলাদেশ ভারতের সম্পর্ক আরও খারাপ হয়েছে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। এছাড়াও ভারত বাংলাদেশ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। যাহাই ইউনূস তাহাই মমতা। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। এই ঘটনায় যাতে দেখা গেছে যাকে কিন্তু সাধারণ মানুষ আক্রমণ করতে গিয়েছে এবং তিনি সেখানে দ্রুত সেখান থেকে পালিয়ে বাঁচার জন্য থানায় গিয়ে আশ্রয় নিয়েছেন। সুতরাং নেগেটিভ কথা, নেগেটিভ কর্মকাণ্ড যদি আপনি করেন, নানা করতেই থাকেন, তারা একটা সময় গিয়ে সাধারণ মানুষ আপনাকে প্রতিরোধ করবেই। কারণ সাধারণ মানুষ যারা রয়েছেন তারা চান না বিদ্বেষ ছড়াক, মানুষের মধ্যে হিংসে ছড়াক। এটা কিন্তু সাধারণ মানুষ চায় না, বুঝতে পারেন তারা। এখন অশিক্ষিত মানুষও এগুলো বুঝতে পারেন। সুতরাং আপনাদেরকে এগুলো পদক্ষেপ নিয়ে এই ধরনের নেগেটিভ যে মেন্টালিটি, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এছাড়া
যে আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে রিপাবলিক বাংলা, সেখানেও বাংলাদেশকে নিয়ে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে প্রতিনিয়ত। তো এই যে ইউটিউব চ্যানেলে এখানে যে কথাগুলো বলা হয়, আজ বড় দুঃসংবাদ নিয়ে এসেছি বাংলাদেশের এই ইউনুসপন্থীদের জন্য। মোহাম্মদ ইউনুস ভালো নেই। মোহাম্মদ ইউনুস সারা বিশ্ব আজ বড়দিন উদযাপন করছে। বহু দেশ মোহাম্মদ ইউনুসের যারা মনিব বা মোহাম্মদ ইউনুস যে দেশের গোলাম, মানে মার্কিন যুক্তরাষ্ট্র, সে মানুষ চারপাশ থেকে অক্টোপাসের মতন মোহাম্মদ ইউনুসকে জাপটে ধরেছে। কেউ তারা আরাকান সেনা হতে পারে, তারা ভারত হতে পারে, তারা আমেরিকান ডিপ স্টেট হতে পারে, যে আমেরিকান ডিপ স্টেট ইতিমধ্যে মোহাম্মদ ইউনুসের হাত ছেড়ে দেবে বলেছে এবং মোহাম্মদ ইউনুস আর কিছু করতে পারছে না। কারণ খবর যা, জানুয়ারি 2025-এই বরবাদ হতে চলেছে মোহাম্মদ ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা। ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেটও মোহাম্মদ ইউনুসকে ছেড়ে দিচ্ছে। মোহাম্মদ ইউনুস হয় এবার প্যারিসে চলে যাবে একা, বা মোহাম্মদ ইউনুস গৃহযুদ্ধ দেখার আগেই নিজে ইস্তফা দেবে, বা মোহাম্মদ ইউনুস আবার ভয়ঙ্করতম এক গণদ্রোহ, সেই দ্রোহের সম্মুখীন হবে। ময়ূক এখন এই মোহাম্মদ ইউনুসের থরহরিকম্প, এই মোহাম্মদ ইউনুস যাবেন কোথায়? তিনি এখন ভাবছেন, ভাই কি করলাম, খাল কেটে কুমির আনলাম না দুধ কলা দিয়ে কালসাপ পুষলাম। লাল যে অংশগুলো সেগুলো মিয়ানমার দখল হয়ে গেছে, অর্থাৎ আরাকান সেনার দখলে চলে গেছে। আর দখলের পথে, অর্থাৎ আরাকান সেনা আপনারা জানেন বৌদ্ধ, এবং তার পাশাপাশি যারা এই মুহূর্তে রয়েছে রোহিঙ্গা, তাদের ভয়ানক মারপিট চলছে। একদম মাথা থেকে টিডিম ফালাম এই দুটো জায়গা দখল হওয়ার পথে। হাখা এটা দখল হয়ে গেছে, মিনাত এটা দখল হয়ে গেছে, মাতুপি, কালাদান, এই নির্দিষ্টভাবে কালাদান, মাতুপি, এই সমস্ত কিছু এখন বৌদ্ধদের দখলে চলে গেছে। অর্থাৎ রাখাইন যে ডিস্ট্রিক্ট, যেটাকে আমরা বারবার বলছিলাম রোহিঙ্গাদের একেবারে ভিটে মাটি যাকে বলা হয়, সেখান থেকেই যে কোনো মুহূর্তে রোহিঙ্গারা হাল ছেড়ে পালিয়ে এপারে চলে আসবে। অর্থাৎ আরাকান সেনা তারা যদি চট্টগ্রাম দখল করবার জন্যও আসে, কক্সবাজার দখল করবার জন্যও আসে, তাতেও ইউনুসের ক্ষতি। আবার যদি রোহিঙ্গারা, আরাকান সেনা নিজেদের জায়গাতেই থাকলো, কিন্তু রোহিঙ্গারা যদি ওপারে চলে আসে, অর্থাৎ বাংলাদেশে চলে আসে, কারণ মিয়ানমারে বা বার্মাতে তাদের তো থাকতে দেবে না, আরাকান সেনা তাদেরকে পিটিয়ে পিটিয়ে মারছে। রোহিঙ্গারা যেটা করবে, 2 কোটি রোহিঙ্গা, মোহাম্মদ ইউনুস তাদের খেতে পড়তে দেবেন তো? মোহাম্মদ ইউনুস এই 2 কোটি রোহিঙ্গাকে, সেই 2 কোটি রোহিঙ্গাকে নিয়ে কি করবেন? ভারত যদি আটকে দেয় এই রোহিঙ্গাদের আসা যাওয়া, মোহাম্মদ ইউনুস তো আজ পেঁয়াজ হয়তো 20-25 টাকায় পাওয়া যাচ্ছে, কালকে 2000 টাকায় পাওয়া যাচ্ছে। রোহিঙ্গা আসে, অর্থাৎ 2 কোটি রোহিঙ্গা যদি বাংলাদেশে আসে, গণবিদ্রোহ ছেড়ে দিন, গৃহযুদ্ধ লেগে যাবে। নিজেরাই খেতে পারছে না মোহাম্মদ ইউনুস। এই যে ইউটিউব চ্যানেলে যিনি সাংবাদিক, শুধু একজন না, ওখানে যা একটা জিনিস দেখেছি, এই ইউটিউব চ্যানেলের যত উপস্থাপক রয়েছে, প্রেজেন্টার রয়েছে, সকলেই কিন্তু একই রকম নাচানাচি, লাফালাফি, এভাবেই তারা ওখানে কথাগুলো প্রেজেন্ট করেন, যেগুলো মানুষের কাছে কিন্তু রোস্টেড হচ্ছে। বাংলাদেশেও রোস্ট করা হচ্ছে, ইন্ডিয়াতে রোস্ট করা হচ্ছে, ইভেন পাকিস্তানেও কিন্তু রোস্ট করা হচ্ছে তাদেরকে নিয়ে। সুতরাং এগুলো তারা দেখছেন, দেখার পরেও কিন্তু সংশোধন হচ্ছেন না। তো এই যে কথাগুলো তিনি বলেছেন যে এর আগে শুভেন্দু বাবু, বর্তমানে যিনি চিফ অ্যাডভাইজার বাংলাদেশে রয়েছেন, তাকে একেবারে সুদখোর, ঘুষখোর ইত্যাদি কথাগুলো বলছেন। ডক্টর ইউনূসের যে ওয়ার্ল্ড একটা রিনাউন্ড ব্যক্তিত্ব, তিনি পার্সোনালিটি, সেখানে শুভেন্দু বাবু কিন্তু কিছুই না। তারপরেও তিনি তাকে যেভাবে নেগলেক্ট করে কথা বলছেন, এই যে ময়ূক সাংবাদিক, তাছাড়া তার ইউটিউব চ্যানেলের অন্যান্য যারা রয়েছে, তারা যেভাবে কথাগুলো বলছে, একজন ওয়ার্ল্ড রেকগনাইজড একজন ব্যক্তিকে যদি রেসপেক্ট না করতে পারে, তাহলে কিন্তু তারা কখনোই নিজে রেসপেক্ট আদায় করতে পারবে না। আমি যদি অন্য কাউকে রেসপেক্ট না করি, অন্য কেউ কিন্তু আমাকেও রেসপেক্ট করবে না। সুতরাং ডক্টর ইউনূসকে নিয়ে তারা যেভাবে কথা বলছে, তাছাড়া বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের মানুষ খেতে পারছে না, বাংলাদেশের মানুষ না খেয়ে নাকি ভারতের কাছে হাত পাচ্ছে, এরকম তো কোনো নিউজ দেখিনি যে বাংলাদেশ থেকে না খেতে পেরে বাংলাদেশ থেকে মানুষ থালা বাটি নিয়ে ভারতে গিয়েছে যে আমাদেরকে খাবার দাও। তো এখানে তারা যে কথাগুলো বলছে যে বাংলাদেশের মানুষ ভারতে গিয়ে হাত পাচ্ছে, এই পেঁয়াজ না দিলে চলতে পারছে না, রাইস না দিলে চলতে পারছে না। পেঁয়াজ যদি না দেয় ভারত, এখানে কথাটা কিন্তু স্পষ্ট, ভারত থেকে যে পেঁয়াজ আসছে, চাল আসছে, ডাল আসছে, যাই আসুক হতে পারে, কোনোটাই কিন্তু তারা ফ্রি দিচ্ছে না, টাকার বিনিময়ে দিচ্ছে। সুতরাং তারা যদি না দেয়, তাহলে অন্য জায়গা থেকে কিন্তু কিনে যাবে। আমাদের গ্রামে একটি কথা আছে, ভাত যদি থাকে তাহলে কাকের অভাব হবে না। সুতরাং আপনার যদি টাকা থাকে, তাহলে আপনি কিনে খেতে পারবেন। সারা পৃথিবীর অসংখ্য রাষ্ট্র রয়েছে,
195 কান্ট্রিজ অর এই যে দেশগুলো রয়েছে, আমি এখান থেকে না হয় দূর থেকে কিনে আনবো। আমার বাসার সামনে যে বাজার রয়েছে সেই বাজারে যদি দরদাম কম থাকে সেখান থেকে আমি কিনবো, যদি দর বেশি থাকে তাহলে আমি সেখান থেকে কিনবো না। দূরে হলেও, হেঁটে গিয়ে দূরে হলেও বা গাড়িতে গিয়ে হলেও আমি সেখান থেকে কিনে আনবো। সুতরাং ভারত যদি না দেয় তাহলে কিন্তু যে না খেয়ে বসে থাকবে মানুষ, সেটা কোনো বলার কারণ নেই। অন্য জায়গা থেকে আনা যাবে, অন্য অন্য কান্ট্রিগুলো রয়েছে সেখানেও কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে, সেখান থেকে কিন্তু ক্রয় করা যাবে। এছাড়া তারা যেভাবে কটাক্ষ করে কথাগুলো বলছে এগুলো কিন্তু প্রতিবেশীর সুলভ আচরণ নয়, বন্ধুত্বপূর্ণ আচরণ নয়, এগুলো হচ্ছে একেবারে সবচেয়ে শত্রুতার চরম পর্যায়ের কথাবার্তা এবং আচরণ। এছাড়া এই যে ইউটিউব চ্যানেলটি, তার আরেকজন যে উপস্থাপক, আসলে এই ইউটিউব চ্যানেলের কোনো উপস্থাপকই একজন আরেকজন সে কম নয়, সবাই একটিকে খুব পারদর্শী। তো আরেকজন উপস্থাপক যে কথাগুলো বলছেন, ময়ূক রোহিঙ্গাদের এতদিন কালসাপের মতো পুষেছে এই বাংলাদেশের এই উগ্র মৌলবাদরা। তারা সন্ত্রাসে কাজে লাগিয়েছে এই রোহিঙ্গাদের, চুরিতে কাজে লাগিয়েছে, রাজধানীতে কাজে লাগিয়েছে এবং বিভিন্ন অপরাধমূলক কাজে লাগিয়েছে। এখন সেই রোহিঙ্গাদের আটকাতেই মরিয়া এই বাংলাদেশ। কারণ আমরা নিজেরাই খেতে পাচ্ছি না। আমাদের নিজেদের দেশে সবজির দাম, মাছের দাম যা হয়ে গিয়েছে, আমরা তো দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি না। এই ছবিগুলো দেখুন, এখন রোহিঙ্গা আটকাতে ফোর্স নামাতে হচ্ছে। আগে আগে আমরা দেখেছি বাংলাদেশের আর্মিরা তারা সনাতনী হিন্দুদের মারতে ফোর্স পাঠাতো। রোহিঙ্গা আসে, অর্থাৎ 2 কোটি রোহিঙ্গা যদি বাংলাদেশে আসে, গণবিদ্রোহ ছেড়ে দিন, গৃহযুদ্ধ লেগে যাবে। নিজেরাই খেতে পাচ্ছে না মোহাম্মদ ইউনূস। এই উপস্থাপক বলছেন যে বাংলাদেশের রোহিঙ্গাদেরকে, বাংলাদেশের যারা মানুষ রয়েছে, বাংলাদেশের মানুষকে তারা মৌলবাদী বলে আখ্যা দিচ্ছেন এবং তাদেরকে সন্ত্রাসী বলছেন, রিলিজিয়াস এক্সট্রিমিস্ট বলছেন, যত ধরনের নেগেটিভ বিশেষণ রয়েছে সবগুলোই তারা ব্যবহার করছেন। রোহিঙ্গাদেরকে আমরা যখন আশ্রয় প্রথমে দিচ্ছিলাম না, তখন কিন্তু প্রচুর পরিমাণে সারা পৃথিবী থেকে বলা হচ্ছিল, রিকোয়েস্ট করা হচ্ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে আপনি আশ্রয় দেন, এবং সেই আশ্রয় দেওয়ার কারণে তিনি কিন্তু মানবতার মা হিসেবে খেতাব পেয়েছেন সারা বিশ্ব থেকে। সুতরাং এই খেতাব দেওয়ার পরে এখন যে কথাগুলো বলা হচ্ছে, যখন আমরা আশ্রয় দিয়েছিলাম তখন কিন্তু অনেক প্রশংসা করা হয়েছে, এই ভারত থেকেই প্রশংসা করা হয়েছে। আর এখন বলা হচ্ছে যে রোহিঙ্গাদেরকে আমরা চোরি কাজে ব্যবহার করছি, সন্ত্রাসীর কাজে ব্যবহার করেছি, সকল ধরনের নেগেটিভ কাজে ব্যবহার করেছে বাংলাদেশের যারা ধর্মীয় উগ্রবাদী রয়েছে তাদেরকে। বাংলাদেশের মানুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান যারাই রয়েছে সবাই কিন্তু রিলিজিয়াস বিলিফ তাদের খুবই স্ট্রং। সুতরাং একজন মানুষের রিলিজিয়াস বিলিফ বলতে যদি আপনি বুঝিয়ে থাকেন যে তিনি হচ্ছেন রিলিজিয়াস এক্সট্রিমিস্ট, ধর্মীয় উগ্রবাদী, সেটা কিন্তু আপনার নিজের মেন্টালিটির একটা নিচুতা এখানে প্রকাশ পায়। ধর্ম পালন করলে যদি কাউকে আপনি হেয় করেন, ধর্ম পালন করলে যদি কাউকে আপনি নিচু চোখে দেখেন, তাহলে অবশ্যই ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় জ্ঞান আপনার মধ্যে নেই, এটাই কিন্তু প্রকাশ পায়। এছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়েও একটা নেগেটিভ কথা বলেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী নাকি বাংলাদেশে যারা সংখ্যালঘু রয়েছে, সনাতনী হিন্দু ধর্মের মানুষ রয়েছে, তাদেরকে মারার জন্য নাকি সেনাবাহিনীরা লোক নিয়োগ করে। তো বাংলাদেশের সেনাবাহিনীর যে সারা পৃথিবীতে একটা সুনাম রয়েছে, সেই সুনামটার প্রতি তিনি কিন্তু একটা আক্রমণ করেছেন, কটাক্ষ করেছেন। একটা দেশের রাষ্ট্রীয় একটা বাহিনী নিয়ে এরকম নেগেটিভ কথা বলা কিন্তু চরম পর্যায়ের একটা অপরাধ। বাংলাদেশ থেকে এর তীব্র প্রতিবাদ জানানো হবে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এর প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। সুতরাং আপনারা যদি এরকম প্রতিবেশী হয়ে এরকম নেগেটিভ কথা বলতে থাকেন, নেগেটিভ আচরণ করতে থাকেন, তাহলে অবশ্যই একটা সময় গিয়ে দেখা যাবে যে এই সম্পর্কটা রিবিল্ড হওয়ার পরিবর্তে একেবারে ডিস্ট্রয় হয়ে যাবে। সুতরাং আপনাদের সকলেই উচিত, যারা মিডিয়ায় রয়েছেন, বাংলাদেশের নাগরিকদের সাথে সম্পর্ক তৈরি করা, বাংলাদেশের জনগণের সাথে রিলেশনটাকে উন্নতি করার জন্য কাজ করা। আশা করছি সেই কাজগুলো করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই ধরনের নেগেটিভ সংবাদ প্রচার না করে, নেগেটিভ বক্তব্য না দিয়ে, ভারতের নেতা রয়েছেন, লিডার রয়েছেন, সেই লিডার সহ অন্যান্য যারা উপস্থাপক বা সাংবাদিক যারাই রয়েছেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য আপনারা ভূমিকা পালন করুন, দুই দেশের সম্পর্ককে ডেভেলপ করার জন্য কথা বলুন, বক্তব্য রাখুন। সেই আশা রেখে আলোচনা এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।